হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আমরা যে ক্লাস 12-এর ফিজিক্সের রায়মার্টিন সলভ করছিলাম তার আলোর প্রতিফলন করে নিয়েছি। আজকের থেকে আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে যা প্রশ্নগুলো রয়েছে, যে গাণিতিক প্রশ্নগুলো, সেইগুলো আজকের থেকে সলভ করব। তো আগের যে আলোর প্রতিফলন সম্পর্কে অঙ্কগুলো তোমরা করতে এবং প্রশ্নগুলো সলভ করতে, উপরে দেওয়া আই বটন থেকে যে লিঙ্কটা আসবে সেখানে গিয়ে তোমরা আমার প্লেলিস্ট থেকে আগের প্রশ্নের সমাধানগুলো দেখে নিতে পারো। এবং আজকের আলোর প্রতিসরণ শুরু করব যে সব যে কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে আমি শুধু গাণিতিক প্রশ্নগুলো করাচ্ছি। অনেক ছাত্রের, অনেক স্টুডেন্টের ডিমান্ড ছিল যে ওই যে শুধু গাণিতিক প্রশ্নগুলো করালে হবে, তাই আমি আজকের থেকে গাণিতিক প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি শুধু। তো চলো ফার্স্ট শুরু করি। 1 নম্বর কোশ্চেন কি রয়েছে না, জলের পরম প্রতিসরাঙ্ক 4/3 এবং কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 হলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? এটা পরম ও আপেক্ষিক প্রতিসরাঙ্ক যখন যাবে, এই জলের প্রতিসরাঙ্ক, এটা এই যে লাইনটা রয়েছে, তাহলে এইটাকে মিউ, আর জল ইংরেজি হচ্ছে ওয়াটার, সেই কারণে মিউ ডব্লিউ, এটাকে 4/3 লেখা হবে, এটা লিখলাম। আবার এগুলো হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। আবার কাঁচের প্রতিসরাঙ্ক মানে মিউ গ্লাস সমান কত দেওয়া আছে? 3/2। এইবার বলেছে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত। তো জল সাপেক্ষে কাঁচ বলতে এটা তখন আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলবো, তখন ডাব্লু মিউ জি এরকম ভাবে লিখতে হবে। এটা কি না, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক সমান, এটাকে আবার ভাঙলে এটা তো আপেক্ষিক রয়েছে, এটাকে পরমে নিয়ে যেতে হবে, তাই যেটা লাস্টে থাকবে সেটা উপরে যাবে। সুতরাং মিউ জি বাই মিউ ডাব্লু। মিউ জি এর মান কত? 3/2, আর মিউ ডাব্লুর মান কত? 4/3। তো এটাকে ক্যালকুলেশন করবো, তাহলে 3/2 ইন্টু 3/4, সুতরাং 9/8। তো জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে? 9/8। একদম সহজ একটা অঙ্ক ছিল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? অনুরূপ কোয়েশ্চেন, বায়ু সাপেক্ষে কাঁচ এবং কোয়ার্জের প্রতিসরাঙ্ক 3/2 এবং 12/5। এবার কাঁচ সাপেক্ষে কোয়ার্জের প্রতিসরাঙ্ক কত? তা বায়ু সাপেক্ষে কাঁচ, এটা যদি লেখা যায় তাহলে মিউ জি ইকুয়াল টু কত হবে? তাহলে 3/2। আর বায়ু সাপেক্ষে কোয়ার্জ এটা কি দেবো? মিউ কিউ দিয়ে দিচ্ছি, কত হচ্ছে? 12/5। এইবার কাঁচ সাপেক্ষে কোয়ার্জ বলেছে, কাঁচ সাপেক্ষে কোয়ার্জ, আর তাহলে কাঁচ কোন অবধি? তাহলে জি মিউ কোয়ার্জের কত হবে? কিউ, এটা আছে। এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, একে পরম প্রতিসরাঙ্কে নিয়ে যাবো, তাহলে কিউ মিউ কিউ বাই মিউ জি, এটার মান কত? 12/5। আর মিউ জি এর মান কত? 3/2। সুতরাং 12/5 ইন্টু 2/3, তাহলে 3 4 12, সুতরাং 8/5 হবে কাঁচ সাপেক্ষে কোয়ার্জের প্রতিসরাঙ্ক। কেমন ভাবে হবে? যেটা এই আপেক্ষিকটা যেটা এখানে বলেছে, দেখো কাঁচ সাপেক্ষে কোয়ার্জ, তাহলে কাঁচের জন্য কি হবে? গ্লাস আগে থাকবে আর কোয়ার্জ লাস্টে থাকবে। সেখান থেকে যে লাস্ট, এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা টোটালটা, এটাকে পরমে নিয়ে যেতে হবে। তাহলে উপরে যে লাস্টে থাকবে সে উপরে যাবে, যে ফার্স্টে থাকবে সে নিচে থাকবে, দিয়ে মান বসালে আমরা কাঁচ সাপেক্ষে কোয়ার্জের প্রতিসরাঙ্ক পেয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি ছোট মুদ্রার উপর 10 সেন্টিমিটার পুরু এবং 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত একটি আয়তাকার কাঁচের ব্লক রাখা হলো। লম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? তো এখানে একটা কাঁচের ব্লক থাকবে, ছোট মুদ্রার উপর আয়তাকার কাঁচের ব্লক। তা এই হচ্ছে একটা, মনে করো কাঁচের ব্লক, এই একটা মুদ্রা রয়েছে এখানে, এর বেধটা কত? 10 সেন্টিমিটার, 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত। অবিলম্ব থেকে দেখলে আপাত অবস্থান কোথায় হবে? তা এখানে জিনিসটা পড়ে আমাদের বুঝতে হবে বস্তু কোন মাধ্যমে রয়েছে। তাহলে বস্তু কোন মাধ্যমে রয়েছে? এখানে বস্তু ঘন মাধ্যমে রয়েছে। তাহলে আপাত অবস্থানের সূত্র কি হবে? কতটা সে সরে যাবে? আমরা x সমান শিখেছি যে d ইন্টু 1 মাইনাস 2 মিউ 1, এটা হবে। সুতরাং আমাদের d বলতে কি? অ্যাকচুয়াল কতটা ডেপথ, 10 সেন্টিমিটার। আর মিউ 1 হচ্ছে লঘু মাধ্যম, মানে এইখানে হয়ে যাবে শূন্য মাধ্যম, মানে 1, এটা হচ্ছে বায়ু মাধ্যম বলা যায়, শূন্য মাধ্যম না বলে বায়ু মাধ্যম। মিউ 2 এর মান কত? 1.5। তো যদি মান বসানো যায়, d এর মান 10, 1, এটা মিউ 1 বাই মিউ 2, তার x সমান 10, 1 মাইনাস মিউ 1 এর মান 1 আর মিউ 2 এর মান 3/2, তাহলে 10 ইন্টু 1 মাইনাস 2/3, সুতরাং 10/3, 3.33। তো মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? তাহলে 3.33 সেন্টিমিটারে।
মুদ্রার আপাত অবস্থান 3.33 সেন্টিমিটার। মানে মুদ্রাটা যদি এখানে থাকতো, সে কিছুটা উঠে যেত উপরের দিকে, আলোকরশ্মি অ্যাকচুয়াল আসতো কি এইরকম ভাবে যেত, গিয়ে গিয়ে এইরকম বার হয়ে যেত। তাহলে এইখানে দেখা, উপর থেকে দেখছে, তাহলে দেখালে মুদ্রাটা এইখানে থাকবে। তাহলে কতটা উঠে যাবে? 3.33 সেন্টিমিটার উপরের দিকে উঠে যাবে, এটাই বলেছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বায়ুতে 5 সেন্টিমিটার বেধের আয়তকার একটি কাঁচ ফলকের নিচে একটি আলোর বিন্দু উৎস রাখা আছে। আলোক রশ্মি বিন্দু উৎস থেকে গমন করে উপরের তলে অভ্যন্তরীণ প্রতিফলনের পর নিচের তলে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত তৈরি করে। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। এটাকে যখন আমরা সলভ করব তার আগে আমরা একটা ছবি করতে হবে। এখানে একটা আয়তাকার কাচের ফলক রয়েছে, সেটা হচ্ছে এরকম একটা আয়তাকার কাচের ফলক আছে। এবার এখানে একটা বিন্দু রয়েছে, সেখান থেকে আলোয় যাবে, গিয়ে এইখানে গিয়ে এইরকম পড়বে। এই হচ্ছে আভ্যন্তরীণ প্রতিফলন হবে। এই ডিস্টেন্সটা কত? ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার ধরো এটা, আর এইটাকে ধরছি থিটা সি। তা এটা যদি থিটা সি হয়, এটা কত হবে? এটাও থিটা সি, এরকম একটা হবে। তো এখান থেকে একে বিন্দু করে একটা এরকম একটা বৃত্ত অঙ্কন করবে। এইরকম এই বৃত্ত, এটা কেমন হবে? এরকম একটা বৃত্ত অঙ্কন করলে দেখা যাবে এখান থেকে এটা যদি বা ব্যাসার্ধ হয়নি, কিন্তু এটা হচ্ছে সেন্টার হবে, একটা বৃত্ত হবে যেটা ওটা সেন্টার। তো সেখানে এখান থেকে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এখান থেকে তাহলে এটা কত? 4 সেন্টিমিটার। এইবার এইখান থেকে এই দূরত্ব কত আছে? ডি। আমরা নাম দিয়ে দিই, যদি এটা ও হয়, এটা এ হয়, এটা বি। এ ও সমান এবি, তাহলে এবি সমান কি লেখা যায়? √, এখান থেকে এটা তাহলে কত? 4 সেন্টিমিটার স্কোয়ার প্লাস উপর থেকে নিচে 5 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে ও এর সমান যদি এবি হয়ে যায়, তাহলে এইটা আমরা যদি ক্যালকুলেশন করি, √16 প্লাস 25 মানে √41, √41 মানে 36 মানে 6.4 হবে। এটা দেখে রাখবে, এত সেন্টিমিটার। এবার সাইন থিটা সি ইকুয়াল টু কি হবে? এটা যদি ডি নাম দিই, লম্ব বাই অতিভুজ এ ও, তাহলে এডি কত? 4, আর এটা হয়ে যাবে 6.4, সুতরাং 1/1.6। আবার আমরা জানি সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। আচ্ছা, এখানে না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। তোমাদের মনে রাখতে হবে যে সংকট কোণের বেলায় যখন আলোকরশ্মি এইরকম যেত, তো এইখানে ধরে নেওয়া হচ্ছে যে এটা তো অনেকটা আমি ভেতর থেকে টেনেছি, যদি আর একটু দূরে গিয়ে মনে করো এই রকমের একদম কাছ থেকে গিয়ে অনেক দূরে পড়তো, তখনও তো একটা বৃত্ত গঠন হতো। তো সেই জন্য এই সূত্রটা আমরা ইউজ করছি। তো মিউ ইকুয়াল টু কি? 1/sin থিটা সি 1/6.6, ওই 1.6। সুতরাং মিউ এর মান হবে 1.6। তাহলে আমরা কি করব? ফার্স্ট এর এই ডিস্টেন্সটা বার করব, এই যে আলো প্রথমে যে তলে গিয়ে আপতিত হবে সেইখানটা বার করার পর সাইন থিটা সির মান বার করবো, তারপর এই সূত্র ইউজ করবো, করলে 1.6 চলে আসবে। সো বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কর মান হবে 1.6। নেক্সট কি রয়েছে? বলছে একটি দৃঢ় বিন্দু উৎসকে 10 সেন্টিমিটার পুরো একটি আয়তাকার কাঁচের স্ল্যাবের নিচে রাখা হলো। আলোকরশ্মি উপরের তলে আভ্যন্তরীণ প্রতিফলনের পর নিচের তলে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত গঠন করে। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। সেম কোশ্চেন রয়েছে, ফের বলে দিচ্ছি, এইখানে আরো ভালো বুঝতে পারবে। এইখানে একটা আয়তাকার কাঁচের স্ল্যাব রয়েছে, এই কাঁচের স্ল্যাবে এইখানে একটা বৃত্ত গঠন করেছে। এইখানে মনে করো বস্তুটা এইখানে আছে, মানে আলোক উৎসটা এই আপতিত হলো, আর এখান থেকে গিয়ে এই এসে পড়লো, এই গেল, এই এসে পড়লো। এখান থেকে এই ডিস্টেন্সটা কত? আর সমান 20 সেন্টিমিটার। এখান থেকে এই হাইট কত? 10 সেন্টিমিটার পুরো। তা এই সমান আমি ধরে নিই 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা যদি দেখা যায়, এটা ও, এটা এ, এটা বি, এটা সি। সি বি ইকুয়াল টু 20/2, সুতরাং কত? 10 সেন্টিমিটার। আর আমরা এ ওর মানটা বার করবো। এ ও সমান কত? তাহলে এখান থেকে এইটুকুর ডিস্টেন্সটা, তাহলে যদি এখান থেকে মানে ওবি যদি 20 সেমি হয়, তাহলে ওসি কত হবে? 10 সেন্টিমিটার। ওসি 10 সেন্টিমিটার। আর এও ইকুয়াল টু কি? ওসি স্কোয়ার প্লাস সি এ এর স্কোয়ার। ওই দিক থেকে সিবি হবে, এই দিক থেকে ওসি, যে কোনো একটা ধরে করলে হবে। এইবার সি এ সমান কত? 10 সেমি। যদি মান বসানো যায়, √, ওসি মানে কি? 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে 10√2। আবার
এই কোণটা যদি থিটা সি হয় বা এই তখন এটা থিটা সি হবে, তাহলে সাইন থিটা সি এইখানে একটা ডি নাম দিচ্ছি, তাহলে লম্ব বাই অতিভুজ এডি বাই ও এ। এডির মান কত? এডি যা, ওসি সেম, কই গেল ওসি? ওসি এই 10 সেন্টিমিটার, যা এডি ও সেম, সুতরাং এডির জায়গায় আমি 10 বসিয়ে দেবো। ও ওয়ে, ও এর মান কত? এখানে 10√2, 10√2 ক্যালকুলেশন করলে 1/√2। আমরা জানি sin theta c equal to 1/μ, so mu equal to 1/sin theta c, 1/√2, সুতরাং √2 1.414 হচ্ছে আনসার। অতএব বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.414, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? 1.414। নেক্সট কোশ্চেন কি বলছে? আলোর একটি বিন্দু উৎসকে 5/3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি তরল পূর্ণ পাত্রের তলদেশে রাখা হলো। একজন লোক তলের উপর থেকে উৎসটিকে পর্যবেক্ষণ করছে। আর ব্যাসার্ধের একটি অস্বচ্ছ চাকতি ও উৎসের উলম্বভাবে উপরে রাখা আছে। একটি কলের সাহায্যে পাত্র থেকে ক্রমাগত তরল বের করে দেওয়া হচ্ছে। তরলের উচ্চতা কত হলে উৎসটিকে একেবারে দেখা যাবে না? তাহলে ফার্স্ট আমরা তাহলে একটা পাত্রে এরকম জল রয়েছে, এইখানে হচ্ছে বিন্দু উৎস রয়েছে, আলোর একটি বিন্দু উৎস, এর প্রতিসরাঙ্ক কত? মিউ ইকুয়াল টু 5/3 প্রতিসরাঙ্ক। একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে রাখা হলো। একজন লোক তলের উপর থেকে উৎসটিকে পর্যবেক্ষণ করছে। এইখানে উৎসটিকে পর্যবেক্ষণ করছে, এইখান থেকে পর্যবেক্ষণ করছে। একটি কলের সাহায্যে ক্রমাগত তরল এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এইবার উপরে কি রয়েছে? আর ব্যাসার্ধের অস্বচ্ছ চাকতি, এইখানে একটা আর ব্যাসার্ধের চাকতি রয়েছে, উলম্বভাবে রয়েছে, যার ব্যাসার্ধ কত? আর। একটি কলের সাহায্যে পাত্র থেকে ক্রমাগত তরল বের করে দেওয়া হচ্ছে। তরলের সর্বোচ্চ উচ্চতা কত হলে, এই ডিস্টেন্সটা এইচ কত হলে উৎসটিকে আর দেখা যাবে না? উৎসটিকে আমরা কিভাবে দেখতে পাবো? এখান থেকে তো আলো যাবে না, তাহলে আলো গিয়ে পড়তে হবে এইখানটা, গিয়ে পড়লে ফের আবার এইরকম বেঁকে যাবে, তবে আমরা দেখতে পাবো। তা এই জল যখন বের করে দেওয়া হচ্ছে, এক সময় কি হবে? এই ধরো তরল স্তর এইরকম আছে, তা এইখানে যখন চলে আসবে এইরকম চাকতিটা, তখন এতটা দূরে গিয়ে পড়বে, তার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এপার হয়ে চলে আসবে। মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা কাছে থাকলে কি হতো? ধরো চাকতি তলের কাছে এইরকম কেউ যখন পড়বে তখন অ্যাঙ্গেলটা কম, এইবার যখন দূরে গিয়ে পড়বে তখন সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা, এই থিটা কি হয়ে যাবে? সংকট কোণ অপেক্ষা বেশি, সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে যাবে। সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে গেলে তখন আভ্যন্তরীণ রিফ্লেকশন ঘটবে, তখন আলো আর ওপারে যেতে পারবে না, এইরকম চলে আসবে। ফলে আমরা ওই যে বিন্দু আলোক উৎস ওটাকে আর দেখতে পাবো না। তা এইবার হচ্ছে এই তরলের উচ্চতা বার করতে বলেছে। তা এটা যদি থিটা সি হয়, এটা কত হবে? থিটা সি এটা হচ্ছে আর, সো সাইন থিটা সি ইকুয়াল টু কত হবে? R/H, কোনটা? এটা হচ্ছে আর। আবার সাইন থিটা সি ওর যে ম্যাক্সিমাম পয়েন্টটা সেটা কি না 1/μ ইকুয়াল টু R/H। আমাদের H এর মান বার করতে হবে, ইকুয়াল টু কি? মিউ আর। মিউ এর মান কত? 5/3। আচ্ছা, সাইন থিটা সি মানে লম্ব বাই অতিভুজ, H কেন হবে? এটা তো √/H² প্লাস R² হবে, সুতরাং এটা √/H² প্লাস R²। এখানটায় ভুল গিয়েছে। তা H² প্লাস R² ইকুয়াল টু মিউ স্কোয়ার R², এটা লেখা যায় উভয় পক্ষে স্কোয়ার করলে। H এর মান কত জানি না, H² রাখছি। আর এর মান কত? আর এর মান হচ্ছে, আর আছে তাহলে R² হয়ে যাবে। মিউ এর মান হচ্ছে 25 R²/9। H² ইকুয়াল টু 25 থেকে 9 বাদ দিলে 16 R²/9। অতএব H ইকুয়াল টু √/16 R²/9, সুতরাং 4/3 R। H সমান তাহলে 4/3 R। অতএব তরলের সর্বোচ্চ উচ্চতা কত না, তরলের সর্বোচ্চ উচ্চতা 4/3 R হলে উৎসটিকে আর দেখা যাবে না, আর উৎসটিকে আমরা দেখতে পাবো না। তাহলে এইখানে কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যখন হয়ে যাবে তখন আর আমরা দেখতে পাবো না, বা সংকট কোণ যদি হয়ে যায়, মানে এই রকম চলে যায় আলো, সেক্ষেত্রেও দেখতে পাবো না। সেই কারণে এইখানে সাইন থিটা সি, মানে আমাদের এই লিমিটেশনটা এইখান থেকে নিয়েছি। যদি সংকট কোণ হয় বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, আমরা আর ওই আলো বস্তুটা দেখতে পাবো না, এই কারণে এটা ঘটবে। নেক্সট কোয়েশ্চেন কি? 5 বলছে রুটটির প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের জন্য ন্যূনতম চ্যুতিকোণ তার প্রতিসারক কোণের সমান। প্রতিসারক কোণের মান নির্ণয় করো। রুটটির প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের জন্য, এখানে লেখা আছে ন্যূনতম চ্যুতিকোণ,
মানে ডেল্টা মিন। এটা সমান কি? প্রতিসারক কোণের সমান, এর সমান। প্রতিসারক কোণের মান নির্ণয় করতে বলছে। তার যখন মিউ, আমরা জানি কি মিউ ইকুয়াল টু সাইন ডেল মিন প্লাস এ বাই 2 বাই কি হয়? সাইন এ বাই 2। মিউ এর মান কত? √3। তাহলে √3 সাইন ডেল মিন সমান এ যদি হয় তাহলে 2a বাই 2 লেখা যায়, মানে ডেল মিনের জায়গায় এ বসিয়েছি, তাহলে এ আর এ যোগ করলে কত হবে? 2a বাই 2, আর নিচে কত হবে? সাইন এ বাই 2। তাহলে এটা কাটবে, কেটে গেলে √3 সাইন এ বাই 2, আর সাইন এ আমরা ভাঙলে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। তাহলে সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কেটে যাবে। কস এ বাই 2 সমান √3 বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি। অতএব এ বাই 2 সমান 30 ডিগ্রি, এ ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি। এটা হচ্ছে শর্ত অনুযায়ী ডেল্টা মিন এ বলে দিয়েছে। এবারে লিখবে আমরা জানি বলে, এখান থেকে এটা করে যাবে, এ সমান কত আসবে? 60 ডিগ্রি। অর্থাৎ প্রতিসারক কোণের মান 60 ডিগ্রি। নেক্সট কি? অনুরূপ কোশ্চেন বলেছে যে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের জন্য ন্যূনতম চ্যুতিকোণ ও তার প্রতিসারক কোণের সমান হয়। প্রতিসারক কোণের মান কত? ঠিক সেম টু সেম, আমরা জানি কি মিউ ইকুয়াল টু সাইন ডেল মিন প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2। এইবার ডেল মিনিমাম ইকুয়াল টু এ, তো মিউ ইকুয়াল টু সাইন, তাহলে এখানে এ বসাবো, এ যোগ করলে 2a, তাহলে এখানে সাইন এ, আর নিচে কত হবে? সাইন এ বাই 2। মিউর মান কত? 1.5 সাইন এ বাই 2 ইকুয়াল টু 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। তাহলে সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কেটে যাবে। কস এ বাই 2 ইকুয়াল টু 1.5 সমান আমরা জানি কি 3 বাই 2, তাহলে 3 বাই 4। অর্থাৎ এ বাই 2 ইকুয়াল টু কস ইনভার্স 3 বাই 4। এইবার কস ইনভার্স 3 বাই 4 জেনে রাখবে যে 3 বাই 4 যখন হবে 10.0 4 7 28 2 0 4 5 20, তো এখানে 0.75 আমরা 1/√2 এর মান হয় 0.77, তার মানে cos এটা 45 ডিগ্রি হতো, আর ওইদিকে কত হবে? 30 ডিগ্রির মান হতো হাফ, মানে 0.5, তাহলে 0.5 cos 30 ডিগ্রি না, ওটা cos 30 ডিগ্রির মান √3/2 হতো। আচ্ছা আমি এখানে করছি √3/2, এটা ছিল 90 ডিগ্রির মান, এই শূন্যের মান, আর 45 এর মান কত ছিল না 1/√2 মানে 0.7। 60 মান কত? √3 বাই এই হাফ মানে 0.5, এটা 0.77 হতো 1/√2, আর 60 এর মধ্যে আছে মানে 0.5, এদের মধ্যে আছে, তাহলে 60 আর 45 এর মধ্যে রয়েছে। সুতরাং a/2 এটা লিখতে পারি cos 52 ডিগ্রি, 52 বা 55 ডিগ্রি এমনি নেওয়া যায়। এইটার মান হয় 0.70, এটা 0.70, তাই এইখানে মানটা তাহলে কত আসবে? এইটা হচ্ছে 0.86, তাহলে এদের মাঝে থাকবে কত? 0.75। 30 আর 45 এর মাঝে আমি 40 ডিগ্রি ধরে নিচ্ছি, এটা হচ্ছে 40 ডিগ্রি, cos 40 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু কি হবে? এটা cos a/2, a ইকুয়াল টু 40 ইন্টু 2 সমান 80 ডিগ্রির মতো আসবে। এটা যদি পারফেক্ট ভাবে করতে হয় তাহলে ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করলে এটা এসে যাবে, কিন্তু আমি একটা তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, সেই জন্য এটা পারফেক্ট আসেনি, 80 ডিগ্রি হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোনো একটি প্রিজমের প্রতিসারক কোণের মান 60 ডিগ্রি এবং সেটির উপাদানের প্রতিসরাঙ্ক √7/3। প্রিজমের কোনো একটি প্রতিসারক তলে আপতিত রশ্মির আপতন কোণের ন্যূনতম মান কত হলে প্রিজমের অপর প্রতিসারক তল থেকে রশ্মিটি তল ঘেঁষে বেরিয়ে যাবে? মানে প্রিজমের অঙ্ক দিয়েছে, এই হচ্ছে প্রিজম, এইখানে যাবে আলোক রশ্মি গিয়ে এই পড়ে এইরকম বেরিয়ে আসবে, এইরকম ভাবে বেরিয়ে আসবে। তো তোমরা এইরকম একটা আপতন কোণের সূত্র পেয়েছিলে, সেটা কি সূত্র ছিল? সাইন এই I ইকুয়াল টু সাইন ইনভার্স √μ² -1 cos a মাইনাস সাইন a, এই সূত্র। এ ইকুয়াল টু কত? এখানে এইটা ছিল এ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, আর মিউ এর মান জানি, তো সাইন ইনভার্স মিউ কত? √7/3 মানে কত? √7/3 মাইনাস 1, cos 60 ডিগ্রির মান কত? আচ্ছা এইটা ছিল সাইন এ হলে
এটা সাইনে হবে আর এটা হয়ে যাবে কসে। এখানে আমি সূত্রটা ভুল লিখেছি, এটা সাইনে আর এটা হবে কসে। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 মাইনাস কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এবং সাইন ইনভার্স √4/√3 ইন্টু √3/2 মাইনাস হাফ। তাহলে √3 কেটে যাবে, সাইন ইনভার্স তাহলে 2 আর 2 কেটে 1 মাইনাস হাফ। তো সাইন ইনভার্স হাফ সমান কত? 30 ডিগ্রি। অথবা আয়ের মান কত হবে না 30 ডিগ্রি হলে রশিটি তল ঘেঁষে বেরিয়ে যাবে। এই সূত্রটা ইউজ করলে খুব সহজে চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি ছোট মুদ্রার ওপর 10 সেন্টিমিটার পুরু এবং 1.5 সেমি 1.5 প্রতিসরাঙ্কযুক্ত একটি আয়তাকার ব্লক রাখা হলো। ওই ব্লকের উপর একটি বিকার রেখে বিকারে 10 সেন্টিমিটার গভীর জল, যেটা হচ্ছে μ = 4/3 ঢালা হলো। অবিলম্বভাবে দেখলে মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে? মানে একটা ফার্স্ট আয়তাকার এরকম ব্লক রয়েছে, তার উপর ফের আবার একটা বিকার রাখা আছে। এটা কত? এটা হচ্ছে 10 সেন্টিমিটার, আবার এইটা হচ্ছে 10 সেন্টিমিটার। এইখানে মুদ্রাটা রয়েছে, তা এটা ধরি μ1 আর এটা হচ্ছে μ2। এর প্রতিসরাঙ্ক কত? 1.5 আর এর প্রতিসরাঙ্ক কত? 4/3। এবার আলোক রশ্মি এই গেল গিয়ে এখানে যখন পড়বে তাহলে এরকম বেঁকে যাবে, বেঁকে গিয়ে ধরো আর একটু আমি করে দিলে এইরকম বেঁকে যাবে। এবার এই হচ্ছে জলের লেভেল রয়েছে, এখানে জলের লেভেল, তাহলে দেখবে কোথায়? এখান থেকে আসছে, ফের যখন এখানে পড়বে ফের আবার বেঁকে যাবে, ফের এইরকম সরে যাবে, তাহলে আলটিমেটলি এখান থেকে এইখানটায় উঠে যাবে। সেটা বার করতে হবে। সেটা বার করতে গেলে আমরা দেখব কি না আপাত সরণ বলে লিখবো, যে কতটা উপর থেকে আপাত সরণ বলতে আগে বলবো আপাত অবস্থান। আপাত অবস্থান তাহলে কি হবে? এর সূত্র হচ্ছে আপাত অবস্থানের সূত্র d/μ1 প্লাস d/μ2। এখানে যেহেতু d সমান রয়েছে, d = কি তাদের মধ্যে বেদ 10 সেন্টিমিটার, তাহলে 10/μ1 এর মান কত? 1.5 প্লাস 10/μ2 4/3। সুতরাং 10 কমন নেব, 3/2 তাহলে 2/3 প্লাস 3/4, 10 ইন্টু তাহলে 12, 8 আর 9 17, 2 5 10, 2 6 12, এরকম হবে। এবার কতটা উপরে উঠবে? আপাত অবস্থান তাহলে আপাত অবস্থান না, আপাত তলের উপরে সরণ। আপাত সরণ মানে এই নিচ থেকে বিন্দুটা আমরা কোথায় দেখতে পাবো? এইখানটা। যদি ও ড্যাশ নাম দিয়ে দিই তাহলে টোটাল হাইট কত? 20 মাইনাস 5 সাথে 35, 8 85/6। সুতরাং 120 মাইনাস 85/6। 120 থেকে 85 বাদ দিলে 5 আর 1 9 3 35। সুতরাং 35/6। এবার 35 কে 6 দিয়ে ভাগ করলে 6 5 30, 5 0, 6 8 48, 2 0, 6 3 18। সুতরাং 5.83 সেন্টিমিটার উপরে উঠে যাবে। তাহলে আপাত সরণ কত হবে? 5.83 সেন্টিমিটার উপরের দিকে উঠে যায়। ফার্স্ট আপাত অবস্থান বার করব, করার পরে তার আপাত সরণ 20 থেকে বাদ দিয়ে দেবো, দিলে সে উপরের দিকে কতটা উঠে যাবে সেটা আমরা পেয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি আলোকরশ্মি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট 5 mm ব্রেডের কাঁচের ফলকের মধ্যে যেতে কত সময় লাগবে? আমরা জানি কি? আমরা জানি μ সমান c/v। μ এর মান কত? 1.5, c 3 × 10⁻, যদি সেন্টিমিটার এককে নিই তাহলে 10, আর এটা হচ্ছে বেগ v। তাহলে বেগ v 3 × 10⁻10, 3 আর উপর হয়ে যাবে 2, তাহলে 3 দিয়ে কেটে যাবে, তাহলে v = 2 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার সময় কি? সরণ বাই বেগ। সরণ কত? সরণ বলতে এখানে বেদ আছে 5 মিলিমিটার, সুতরাং 0.5 সেন্টিমিটার বাই বেগ কত? 2 × 10⁻10। তো এটা দশমিক তুললে ফের একটা 10 আসবে, সুতরাং 2.5 × 10⁻11 সেকেন্ড। কাঁচের ফলকের মধ্যে যে কত সময় লাগবে? তাহলে 2.5 × 10⁻11 সেকেন্ড। নেক্সট কি? আচ্ছা নেক্সট এখানে আছে, একটু দেখে নাও, যে আমি অফলাইনেও পড়াচ্ছি, তো যারা যারা এই ভিডিওটি দেখছো তারা যদি এই নিয়ার বাই কাশীনগর ও মথুরাপুর এই লোকেশন থেকে তোমরা থাকো, তো যদি অফলাইন তোমরা
ক্লাস নিতে চাও তা এই নাম্বারে কল করবে 8926679593। এখানে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স এবং তোমাদের বোর্ডের জন্য ক্লাস 11 এবং 12 সেমিস্টার 1, 2 এবং 3, 4 পড়ানো হয় ফিজিক্স। তো তোমরা যদি পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও। নেক্সট কি বলছে 1. আচ্ছা নেক্সট তো ওটা হয়ে গেল তো না, ও না, এটা অনুরূপ কোয়েশ্চেন। ঠিক সেম ভাবে বলছে কি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট এবং 2 মিলিমিটার বেধযুক্ত কোনো কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি যেতে কত সময় লাগবে। মিউ ইকুয়াল টু কত 1.5। আমরা মিউ সমান কি জানি সি বাই ভি। মিউর মান কত 1.5, সি তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার, আমরা যদি সেন্টিমিটার এককে নিই এত সেন্টিমিটার পার সেকেন্ড বাই ভি। তো ভি ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বাই 3/2। তো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ভি এত সেন্টিমিটার পার সেকেন্ড। তারপরে এইখানে কি থাকবে, তাহলে এটা হচ্ছে বেগ। এইবার আমরা সরণ যখন করবো, সরণ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তার সময় ইকুয়াল টু সরণ বাই বেগ। তাহলে এখানে সরণ কত 2 mm মানে 0.2 সেন্টিমিটার বাই বেগ কত 20। এই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10। সুতরাং 2 কেটে যাবে, নিচে একটা 10 আসবে, 10 টু দি পাওয়ার 11। সুতরাং 10 টু দি পাওয়ার -11 সেকেন্ড। অর্থাৎ কাঁচা স্ল্যাবের মধ্যে তো কোনো আলোক রশ্মি যেতে তখন কত সময় লাগে 10 টু দি পাওয়ার -11 সেকেন্ড। নেক্সট কি বলছে, একটি 6 ডিগ্রি কোণের পাতলা প্রিজম 3 ডিগ্রি বিচ্যুতি সৃষ্টি করতে পারে। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত? তো আমরা জানি ডেল ইকুয়াল টু মিউ এ ইন্টু মিউ মাইনাস 1। তাহলে ডেলটা কত এখানে 3 এ। মিউর মান কত? আচ্ছা 6 ডিগ্রি কোণের পাতলা প্রিজম, তাই না? এটা হয়ে যাবে তাহলে 6 ডিগ্রি মিউ -1। সো মিউ -1 ইকুয়াল টু তাহলে হাফ। মিউ ইকুয়াল টু কত 1 প্লাস হাফ সমান 3/2। 3/2 ইকুয়াল টু 1.5। তো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত 1.5। নেক্সট কি, এটা পাতলা প্রিজমের ক্ষেত্রে সূত্র, তোমরা এটা মুখস্থ করে রাখবে। নেক্সট বলছে যে √3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের উপর একটি আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলো। প্রিজম কোণ কত 30 ডিগ্রি। রশ্মির চ্যুতি কোণ নির্ণয় করো। এখানে মিউ ইকুয়াল টু কত √2 আর I1 ইকুয়াল টু 0। প্রিজম কোণ কত এখানে 30 ডিগ্রি বলা আছে, মানে এ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে রশ্মির চ্যুতি কোণের মান নির্ণয় করো। তাহলে ডেল্টা সূত্র কি I1 প্লাস I2 মাইনাস এ। I1 এর মান 0, তাহলে ডেল্টা ইকুয়াল টু I2 মাইনাস এ। তাহলে এ হচ্ছে 30 ডিগ্রি। আমরা I2টা কিভাবে বার করব, এটাই আমাদের কাজ। I2টা বার করতে গেলে আমাদের মিউ থেকে বার করব। মিউ সমান কি মিউ সমান সাইন আই বাই সাইন I1 বাই R1 হলো ভালো হতো, মানে এইরকম প্রিজম ছিল, দেখবে তোমরা সূত্র ছবিটা মনে করবে। এটা ছিল I1 আর এইখান থেকে যখন যাবে এটা ছিল কত R1। তা I1 এর মান 0 হলো কত R1 ইকুয়াল টু 0। আবার এ ইকুয়াল টু R1 প্লাস R2। তা R1 যদি 0 হয় R2 ইকুয়াল টু কি হবে এ। এবার R2 ইকুয়াল টু যদি এ হয় তাহলে R2 এর মানটা বার করতে হবে। এখানে এ দেওয়া রয়েছে, তার মানে I2 মাইনাস 30 ডিগ্রি। তাহলে I2 এর মানটা আমরা বার করব। তো পরে দ্বিতীয় তলের ক্ষেত্রে আমরা এইরকম লিখতে পারি মিউ সাইন, তোমরা ছবি মনে করবে R2 ইকুয়াল টু সাইন I2। তো এখান থেকে I2 এর মানটা বার করব। মিউ এর মান কত √2 আর সাইন R2 এর মান কত সাইন, তাহলে R2 এ মানে যদি 30 ডিগ্রি হয় তাহলে সাইন R2 মানে কত হাফ ইকুয়াল টু সাইন I2। সাইন I2 ইকুয়াল টু 1/√2। সো I2 ইকুয়াল টু 45 ডিগ্রি। 40 এটা দ্বিতীয় তলের ক্ষেত্রে মনে রাখবে, এটা দ্বিতীয় তলের ক্ষেত্রে স্নেলের সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে। এটা হচ্ছে প্রিজমের প্রথম তলের ক্ষেত্রে। তো 45 মাইনাস 30, তো ডেল্টা ইকুয়াল টু কি 15 ডিগ্রি। অর্থাৎ রশ্মির চ্যুতিকোণের মান কত 15 ডিগ্রি। প্রথম তলের ক্ষেত্রে তাহলে R1টা 0, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু R2। তাহলে R2 এর মান যখন পেয়ে যাচ্ছি সেখান থেকে আমরা I2 এর মান বার করতে পারছি। I2 এখানে যদি বসিয়ে দেওয়া যায় দিলে 15 ডিগ্রি আনসার চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোনো একটি প্রিজমের প্রতিসরাঙ্ক √2 এবং ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসরক কোণের মান নির্ণয় করো। তো আমরা মিউ ইকুয়াল টু কি জানি সাইন ডেলমিন প্লাস এ বাই 2 আর সাইন এ বাই 2। মিউর মান কত এখানে √2, সাইন ডেলমিনের মান কত 30 ডিগ্রি প্লাস এর মান বলেনি বাই 2 বাই সাইন এ বাই 2। এর ক্ষেত্রে এই যে অঙ্কগুলো এই রকম ধরনের যে অঙ্কটা থাকবে, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা ক্যালকুলেশন করতে পারো, ক্যালকুলেশন বড় হবে, কিন্তু আমি একটা মেথড বলছি
এখানে সাইনের আমরা কি কি মান জানি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 আর 90। এই 0, হাফ, 1/√2, √3/2, এটা 1। তো এইখানে হিসাব করলে দেখবে 60 যখন আমরা ক্যালকুলেশন করব 60 ডিগ্রিতে এটা পাবো। কিভাবে হচ্ছে দেখো, সাইন যখন 60 ডিগ্রি হবে তাহলে 30 + 60 মানে 90, 90/2 মানে কি সাইন 45 বাই সাইন 30 ডিগ্রি। সাইন 45 এর মান কত, 1/√2 ইন্টু 2, সুতরাং এটা হয়ে যাবে 2√2। অতএব প্রতিসারক কোণ এ সমান কত, 60 ডিগ্রি হলে, 60 ডিগ্রি হলে সমীকরণটি সিদ্ধ হয়। তবে এটা এর সাথে মানে হবে, মিলবে না, তো মিলবে না। যদি না 60 হয়, অন্য কোনো মান নিয়ে এটা মিলানো যাবে না। না তো তোমরা করতে পারো, ক্যালকুলেশন বড় হবে এবং সেটা তোমাদের করতে ক্যালকুলেটর হলে ভালো হয়। যেহেতু ক্যালকুলেটর দেবে না সেহেতু এইরকম করে দেবে। একটি প্রিজমের, তারপরে দুয়েরটা যেটা বলেছে, একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি। প্রিজমটির একটি প্রতিসারক তলে আপতিত রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি। প্রিজমটির উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে? এখানে ডেল ইকুয়াল টু আমরা জানি কি I1 প্লাস I2 মাইনাস এ। আর যখন ন্যূনতম চ্যুতিকোণ হবে, ন্যূনতম চ্যুতিকোণ হলে I1 ইকুয়াল টু I2 হবে। সুতরাং ডেলের জায়গায় আমরা বসাবো কি, ডেল মিন ইকুয়াল টু যখন লিখবো তখন 2I1 মাইনাস এ। প্রতিসারক কোণ কত হবে, এ ইকুয়াল টু 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এটাও পেয়ে যাবো। তো এখান থেকে ডেল মিন প্লাস এ বাই 2 সমান I1। অতএব I1 ইকুয়াল টু ডেল মিন মানে কত, 30 ডিগ্রি, এর মান কত, 60 ডিগ্রি বাই 2, সুতরাং 45 ডিগ্রি। 45 ডিগ্রি হলে আমাদের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। সাইন R1 সাইন 45 মানে কত, 1/√2 বাই মিউ কত, আচ্ছা আমরা মিউটা বার করব। মিউ সমান, তাহলে সাইন আই এর মান যদি ওই হয় 45 হয়, তাহলে আর এর মান কত হবে, আমরা এ ইকুয়াল টু R1 প্লাস R2 জানতাম। এ এখানে কত ডিগ্রি আছে, 60। আই এর মান যদি 45 হয়, আই এর মান যদি 45 হয়, তাহলে R1 এর মানটা কত হবে সেটা এখান থেকে বার করা যাবে। মিউ এর মান আমরা প্রিজম প্রতিসরাঙ্কটা বার করব। এইখানে এ ইকুয়াল টু যেটা R1 প্লাস R2 আছে না, যখন ন্যূনতম চ্যুতিকোণ হবে এইটা বাই 2 হয়ে গিয়ে এটা R1 হবে। R1 ইকুয়াল টু R2 যখন হবে তখন ন্যূনতম চ্যুতিকোণের শর্ত হয়। তাহলে সেখান থেকে R1 কত পাবো, 30 ডিগ্রি। মিউ ইকুয়াল টু সাইন 45 বাই সাইন 30 ডিগ্রি, সুতরাং 1/√2 আর নিচে হচ্ছে হাফ। তাহলে উপরের 2 নিচে √2 হলে মোট হবে কি √2, সুতরাং 1.41 হবে কারেক্ট আনসার। তো ফার্স্ট কি, ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, সেখান থেকে ন্যূনতম চ্যুতিকোণ হলো I1 ইকুয়াল টু I2 হয়, সেখান থেকে I1 এর মান ডেল মিন প্লাস a বাই 2, এটা করলে 45 ডিগ্রি হবে। আবার R1 ইকুয়াল টু R2 হলে সেখান থেকে R1 ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। মিউ সমান সাইন I1 বাই R1 সাইন 45 বাই সাইন 30 বসিয়ে দিলে √2 হবে, যেটা 1.41 এর সমান হবে। নেক্সট, কিছু নেই। যারা ভিডিওটি দেখলে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর কোথায় বুঝতে পারছো না বলবে। আর যারা তোমার ফ্রেন্ড সার্কেলে রায়মার্টিন সলভ করছে, আলো হয়ে গিয়েছে, তাদেরকে অবশ্যই শেয়ার করবে, যাতে সবাই একসাথে তোমরা আলোর প্রতিসরণের অঙ্কগুলো করতে পারো। আর ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত যারা দেখলে লাইক, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের যে আর একটা ভিডিওর মাধ্যমে, পরের যে ভিডিওটা করব তাতে পুরো আলোর প্রতিসরণটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমি শুধু কেবল অঙ্কগুলো করাচ্ছি, বাকি যে প্রশ্নগুলো রয়েছে, যে এমনি প্রশ্নগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে।